আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর স্বাগত জানাচ্ছি স্কলার আইটি একাডেমির পক্ষ থেকে আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটা থাকবে বেসিক কিছু টুলসের উপরে, যে টুলসগুলো আমাদের সবসময় কাজে লাগে এবং আমাদের ডিজাইনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ছোটো ছোটো টুলস, আমরা আজকের টুলসগুলো একটু আমি প্রথমেই লিখে নিচ্ছি। আজকে আমরা যে টুলসগুলো দেখব সেগুলোর মধ্যে থাকবে গ্রুপ, আনগ্রুপ, লক, আনলক, হাইড, শো, অ্যারেঞ্জ, আইড্রপার টুলস, ম্যাজিক টুল। তো আমরা যদি একটু প্রথমে যাই, আমি হচ্ছে যে একটু টুলবারের মধ্যে আসলাম, এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি। আমি একটা রাউন্ড শেপ নিচ্ছি। আমি এখানে দুইটা শেপ নিচ্ছি এবং দুইটা শেপের মধ্যে দুইটা কালার দিলাম এবং শেপ দুইটা এখন আলাদা আলাদা আছে। আমি যখন যেটা টাচ করতেছি সেটা মুভ করতেছি। তো আমার ডিজাইন শেপে আমাদের যেটা করতে হয় সবসময়, ডিজাইন শেষে আমাদের যতগুলো কাজের ক্ষেত্রে যতগুলো শেপ বা যতগুলো টেক্সট থাকে সবগুলো মিলে একটা শেপে পরিণত করতে হয় বা একটা অবজেক্টে পরিণত করতে হয়। সেগুলো আমরা কীভাবে করি? তো সবগুলো মিলে যখন আমি একটা করতে যাব তখন হচ্ছে আমি সিলেকশন টুলটা নিয়ে আমি বাইরে থেকে যদি ড্র্যাগ করি তাহলে হচ্ছে যে সবগুলো অবজেক্ট আমার সিলেক্ট হয়ে যাবে। এখানে যত কিছু থাকবে, যত শেপ থাকবে, যত টেক্সট থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা রাইট বাটনে ক্লিক করে আমরা গ্রুপ করতে পারি, অথবা শর্টকাট হচ্ছে আপনি কন্ট্রোল জি দিতে পারেন। কন্ট্রোল জি দিলে এটা কী হয়ে যাবে? গ্রুপ হয়ে যাবে। এবার যদি আমি দেখি দুইটা জিনিস মিলে কিন্তু আমার একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে। এটাই ছিল গ্রুপ, যে আমার যতগুলো অবজেক্ট থাকবে সব গ্রুপগুলো সব জিনিসগুলো মিলে একটা অবজেক্টে পরিণত করা। তো আশা করি এটা বুঝতে পারছেন। আবার আমার কাজের প্রয়োজন হচ্ছে যে এটাকে আমাকে আনগ্রুপ করা লাগতে পারে, যে কোনো একটা কারেকশন থাকতে পারে, কালার চেঞ্জ থাকতে পারে, অথবা টেক্সটটাকে কোনো কারেকশন থাকতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আমাকে সেটাকে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ ছাড়া আমি যে কোনো একটা অবজেক্টকে কাজ করতে পারবো না। তো আনগ্রুপ কীভাবে করবো? আমরা অবজেক্টটা সিলেক্ট রাখা অবস্থায় আমি রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করতে পারি। আনগ্রুপ করলাম, আনগ্রুপে ক্লিক করলাম, দেন একটা বাইরে ক্লিক করলাম, এখন কিন্তু আমার এটা আবার আনগ্রুপ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এটাই ছিল গ্রুপ এবং আনগ্রুপ। তো এটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে লক, আনলক। লক আনলকটা কী কাজে লাগে? লক আনলক হচ্ছে যে আমি ডিজাইন করতে যাচ্ছি, আমাদের মূল মাপটা অথবা আমার কিছু শেপ আছে, যে শেপগুলো নড়ে গেলে আমার সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আমি সেই শেপটাকে আমি কী করে দিতে পারি? লক করে দিতে পারি। লক করলে আর মুভ করবে না। আমরা যখন প্রজেক্টে যাব তখন দেখবো যে আমাদের সব প্রত্যেকটা কাজগুলো কত একুরেসির সাথে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে যাতে আমার শেপটা না নড়ে যায় সেই জন্য সেটাকে আমরা লক করে নিই। তো এই শেপটাকে যদি আমি লক করতে চাই যে মুভ করবে না টাচ করলেও, তো সেই ক্ষেত্রে আমরা লকটা কীভাবে করতে পারি? কন্ট্রোল টু দিলে শেপটা আমার লক হয়ে যাবে। যেমন এটা লক হয়ে গেছে, এটাকে আমি চাইলেও এখন আর মুভ করতে পারতেছি না, টাচ করতে পারতেছি না। যেমন এটাকে আমি চাইলে এটা মুভ করতে পারি, টাচ করতে পারতেছি যে কোনো দিকে। এটাই হচ্ছে লক। সাপোজ এটাকেও যদি আমি লক করে দিতে চাই, কন্ট্রোল টু, অর্থাৎ প্রত্যেকটা অবজেক্টকে আমি আলাদা আলাদা চাইলে লক করতে পারবো। এবার আমার কাজের প্রয়োজনে এটাকে আমি মুভ করতে হবে অথবা কোনো কারেকশন করতে হবে, তাহলে অবশ্যই বা আমার ডিজাইন কমপ্লিট অবশ্যই আমাকে কী করতে হবে? এটাকে আনলক করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আনলকটা আমরা কীভাবে করতে হবে? কন্ট্রোল অল্টার টু। আনলকটা হচ্ছে আমার ডিজাইনে যতগুলো শেপ লক করা থাকবে সবগুলো হচ্ছে একবার আনলক হয়ে যাবে। কন্ট্রোল অল্টার টু দিলে এটা আনলক হয়ে যাবে। এটা আলাদা আলাদা করে আনলক করতে পারবো না আমি। আনলক করার সিস্টেমটা হচ্ছে আমার যতগুলো অবজেক্ট লক থাকবে বা যতগুলো শেপ থাকবে সবগুলো, যেগুলো লক ছিল সবগুলো একবারে আনলক হয়ে যাবে। তাহলে আশা করি লক এবং আনলকটা বুঝতে পারছেন। কন্ট্রোল টুতে লক হয়, কন্ট্রোল অল্টার টুতে আনলক হয়। দেন পরবর্তী অবজেক্টে ছিল হাইট এবং শো। হাইট এবং শো জিনিসটা কি? ধরেন আমি এখানে এই শেপটা নিছি, এই শেপটা হচ্ছে যে আমার কোনো কারণে এখন এই মুহূর্তে আমি এটা আমার এখানে চাচ্ছি না, শুধুমাত্র গ্রিন শেপটা থাকবে, তাহলে হচ্ছে এই শেপটাকে আমি কি ডিলিট করে দেবো? ডিলিট করে দেবো না, কারণ এটা আমার এখানে দরকার। তো সেই ক্ষেত্রে আমি এটা আপাতত আমি এটা হাইড করে রাখতে পারি এই জায়গাটা থেকে। তো এটা যদি হাইড করতে চাই, হাইডটা আমরা কীভাবে করতে পারি? কন্ট্রোল থ্রি দিলে হাইড হয়। এটা এই জায়গায় আছে, এটা ডিলিট হয়ে যায় নাই, হাইড হয়ে আছে, আমি দেখতে পাইতেছি না। আবার যদি এটা আমি ফিরিয়ে আনতে চাই, সেক্ষেত্রে আমরা এটা ফিরিয়ে আনার হচ্ছে যে কন্ট্রোল অল্টার থ্রি। কন্ট্রোল অল্টার থ্রিতে কী হয়? শো হয়। যেমন আমার যেটা আমি হাইড করছিলাম সেটা আবার ফিরে আসছে, শো হয়েছে। তাহলে আশা করি হাইড এবং শো জিনিসটা বুঝতে পারছেন। কন্ট্রোল থ্রিতে হচ্ছে হাইড, কন্ট্রোল অল্টার থ্রিতে হচ্ছে শো। অ্যারেঞ্জ। আচ্ছা, এবার আমরা আসতেছি অ্যারেঞ্জে। অ্যারেঞ্জ জিনিসটা কি? অ্যারেঞ্জ হচ্ছে আমার এখানে ধরেন তিনটা শেপ আছে। এই তিনটা শেপের ক্ষেত্রে হচ্ছে যে এখন আমি দেখতে পাইতেছি গ্রিন শেপটা একদম লাস্টে আছে, ইয়েলো শেপটা সবার উপরে আছে, রেড শেপটা মাঝামাঝি অবস্থায় আছে। তো আমার দরকার রেড শেপটা সবার উপরে। সেক্ষেত্রে রেড শেপটা সবার উপরে কীভাবে আনতে হবে? তো রেড শেপটা সিলেক্ট রাখা অবস্থায় আমি রাইট বাটনে যদি ক্লিক করি, আমরা এখানে অ্যারেঞ্জ পাচ্ছি। অ্যারেঞ্জে গেলে এখানে দেখেন এখানে চারটা অপশন আছে। এটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, মানে আমার শেপটা যদি সবার সামনে দরকার তাহলে হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, এটা সবার সামনে চলে আসলো। এখন কিন্তু আমার শেপটা সবার সামনে আছে, তাহলে আমরা
এখান থেকে আমরা ব্রিং টু ফন্ট যে অপশনটা সেটা আমরা বুঝতে পারলাম। দেন ব্রিং ফরওয়ার্ড জিনিসটা কি? ব্রিং ফরওয়ার্ডটা আমার হচ্ছে ইয়েলো শেপটা এখন কোথায় আছে? ইয়েলো শেপটা আছে গ্রিন এবং রেড শেপটার মাঝে। এটা যদি এক ধাপ সামনে আনতে চাই সেটা হচ্ছে ফরওয়ার্ড। তো আমি এই ইয়েলো শেপটাকে এখন যদি আমি একদম টপে নিয়ে আসতে চাই, অথবা আমার এই লাস্টের শেপটা যদি আমি ইয়েলো শেপটার সামনে নিয়ে আসতে চাই, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে গেলাম, আমি ব্রিং টু ফরওয়ার্ড দিলাম, এটা কিন্তু এক ধাপ সামনে চলে আসছে। এটা হচ্ছে ব্রিং টু ফরওয়ার্ড। হচ্ছে এবার যদি আমি ইয়েলো শেপটাতে এবার যদি ধরেন আমি এটাতে আবার এই গ্রিন শেপটা সিলেক্ট রেখে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে যাই, দেন হচ্ছে এবার যদি এটা ব্যাকওয়ার্ড মানে এক ধাপ যদি আমি পিছনে পাঠাতে চাই, ধরেন এটা আমার ইয়েলোটার উপরে আছে, ইয়েলোটার পিছনে যাবে, তো অ্যারেঞ্জে গেলাম, অ্যারেঞ্জ থেকে আমি সেন্ড ব্যাকওয়ার্ড দিলাম, এটা কিন্তু আবার হচ্ছে যে ইয়েলোটার পিছনে চলে গেছে, ইয়েলোটার সামনে চলে আসছে। এটাই ছিল সেন্ড ব্যাকওয়ার্ড। এবার হচ্ছে আমি যদি রাইট বাটনে ক্লিক করি, অ্যারেঞ্জে যাই, সেন্ড টু ব্যাক, একদম পিছনে ইয়েলো কালারটা যদি একদম সবার পিছনে পাঠাতে চাই তাহলে সেন্ড ব্যাকওয়ার্ড দিলাম, সবার পিছনে চলে গেছে। আশা করি অ্যারেঞ্জ জিনিসটা বুঝতে পারছেন। এখানে 4টা পার্ট আছে আমার। একটা হচ্ছে ব্রিং ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড। একদম সামনে নিয়ে আসতে চাইলে ব্রিং ফরওয়ার্ড দিব, এক ধাপ যদি সামনে আনতে চাই তাহলে ব্রিং ফরওয়ার্ড দিব, এক ধাপ যদি আমি পিছনে পাঠাতে চাই তাহলে হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড দিব, আর সবার যদি পিছনে পাঠাতে চাইলে সেন্ড টু ব্যাক দিব। আশা করি অ্যারেঞ্জ টুলটা আপনারা বুঝতে পারছেন। দেন হচ্ছে আইড্রপার টুলটা আমাদের কী কাজে লাগে? ডিজাইনের ক্ষেত্রে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টুলস। অনেক সময় আমরা অনেক ডিজাইন থেকে কালার পিক করি, অনেক সেম ওই ডিজাইনটা বা ওই কালারটা আমি নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের আইড্রপারটা খুব কাজে লাগে। যেমন হচ্ছে আমি যদি এখন এই ইয়েলো কালার যে শেপটা আছে, এই শেপটাতে ধরেন আমি গ্রিন কালারটা দিতে চাচ্ছি, তাহলে আমি এই ইয়েলো কালার শেপটা সিলেক্ট রেখে আইড্রপার দিয়ে আমি যদি এটাতে ক্লিক করি, হুবহু এটার মধ্যে যে কালার আছে সেই কালারটাই কিন্তু আমার এটা চলে আসছে। আবার হচ্ছে যে আমি যদি রেডটার কালারটা চেঞ্জ করতে চাই, রেডের মধ্যে এই কালার দিতে চাই, তাহলে রেডটা সিলেক্ট রেখে আমি যদি আইড্রপার দিয়ে গ্রিন কালারে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা গ্রিন কালার হয়ে যাচ্ছে। অর্থাৎ হচ্ছে যে কোনো একটা ডিজাইন থেকে কালার নেওয়ার জন্য বা কোনো একটা শেপ থেকে হুবহু ওই কালারটা অন্য একটা ডিজাইনে অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আইড্রপার টুলটা আমরা ব্যবহার করি। দেন হচ্ছে ম্যাজিক টুলটা কী কাজে লাগবে? ম্যাজিক টুল হচ্ছে ধরেন আমার এখানে বেশ কয়েকটা শেপ আছে বা আমি ডিজাইনে অনেক জায়গায় অনেক কালার ব্যবহার করছি। আমার ডিজাইনের ক্ষেত্রে আমি অনেক জায়গায় অনেক ধরনের কালার ব্যবহার করছি। সেই কালারগুলোর ক্ষেত্রে আমার দেখেন আমার এখানে আমি যদি এটার কালারটা একটু চেঞ্জ করে নিই, আমার এখানে 3 ধরনের কালার আছে। 3 ধরনের কালার থেকে এখন মনে হলো আমার এটা একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা ধরেন আমি সাবমিট দিলাম, ক্লায়েন্ট আমাকে সাজেস্ট করলো যে না আমার হচ্ছে যে রেড কালারটা পছন্দ হচ্ছে না, তুমি যত জায়গায় রেড কালার ব্যবহার করছো রেড কালারটা চেঞ্জ করে তুমি ইয়েলো কালার দিয়ে নাও। তো এখন আমার 5 জায়গায় বা 6 জায়গায় বা যত জায়গায় আমার রেড কালার আছে, আমাকে কি করতে হবে? সেই রেড কালারগুলো চেঞ্জ করে ওনার ক্লায়েন্টের সাজেস্টেড কালারটা আমাকে দিতে হবে। তো দিতে হলে সেক্ষেত্রে আমি কি প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা কালার চেঞ্জ করবো, আলাদা আলাদা গিয়ে কালার চেঞ্জ করবো? তা না, আমি হচ্ছে যে এখানে একটা ম্যাজিক টুল আছে, টুলসের মধ্যে যদি আমরা ম্যাজিক ওয়ান টুল পাই, ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে আমি যদি কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করি, ওই রিলেটেড যতগুলো অবজেক্ট থাকবে বা যত জায়গায় ওই কালারটা থাকবে সবগুলো একবারে সিলেক্ট হয়ে যাবে। যেমন রেড ক্লিক করছি, যত জায়গায় রেড আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি গ্রিনে ক্লিক করছি, যত জায়গায় গ্রিন আছে সবগুলো সিলেক্ট করেছে। ব্লুতে ক্লিক করছি, সবগুলো ব্লু একবারে সিলেক্ট হয়ে যাচ্ছে। যেমন রেডে ক্লিক করলাম, সবগুলো রেড সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে যেই কালার দিয়েছি সবগুলোতে কিন্তু একবারে কালার চেঞ্জ হয়ে গেছে। এটাই ছিল আমাদের ম্যাজিক টুল। তো আশা করি সব টুলগুলো আপনারা বুঝতে পারছেন এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট, আমাদের কাজের ক্ষেত্রে সবসময় লাগে। যদি প্র্যাকটিস করবেন তো ইনশাল্লাহ অবশ্যই আপনাদের কাজে আসবে এই টুলসগুলো। যদি আপনারা প্র্যাকটিস করেন, এগুলো আমাদের সবসময় ডিজাইনের ক্ষেত্রে লাগে এবং আমাদের কাজ করতে সহজ হয় আপনাদের। তো ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন। আর আমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। এছাড়াও হচ্ছে যে আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন এবং প্র্যাকটিস করে গ্রাফিক ডিজাইনের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা শিখতে পারেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্কলার আইটি একাডেমির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।